আজ আমরা টেকওয়ার্ল্ড বাংলাদেশ থেকে পাওয়া কয়েকটি খবরকে একসাথে মিলিয়ে দেখব। চলুন গভীরে যাওয়া যাক। সম্পর্কটা কিন্তু বেশ গভীর, আর আমার মনে হয় আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারব প্রযুক্তি কিভাবে একই সাথে আমাদের ব্যক্তিগত জীবন আর বৃহত্তর সমাজকে প্রভাবিত করছে। মানে তিনটি একদম ভিন্ন স্তরের খবর, কিন্তু এদের কেন্দ্রে রয়েছে একটাই প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে চলুন একদম সাধারণ আর পরিচিত একটা জায়গা থেকে শুরু করি, আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তি। অ্যাপল সম্প্রতি তাদের বছরের সেরা 3টি আইফোন অ্যাপের তালিকা প্রকাশ করেছে। খবরটাতে বলা হয়েছে এই অ্যাপগুলো বাছাই করার মূল ভিত্তি ছিল ব্যবহারকারীর অভিজ্ঞতা, ডিজাইন আর প্রযুক্তির সৃজনশীল ব্যবহার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা মনে হয়েছে ব্যবহারকারীর অভিজ্ঞতা। ঠিক তাই, কারণ একটা অ্যাপকে সেরা বলার পেছনে শুধু তার কারিগরি দক্ষতা সেটা যথেষ্ট নয়, বরং ওটা ব্যবহার করতে কতটা সহজ, কতটা স্বাচ্ছন্দ্যদায়ক, সেটাই এখন মূল বিবেচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে। দিনের শেষে যে কোনো প্রযুক্তির সাফল্য নির্ভর করে তা মানুষের প্রয়োজন কতটা সহজে মেটাতে পারছে তার উপর। এটা কিন্তু এক ধরনের মানদণ্ড তৈরি করে দেয় যে প্রযুক্তি কতটা ব্যবহারকারী বান্ধব হওয়া উচিত। অ্যাপেলের তালিকায় থাকা একটা অ্যাপ হলো অল ট্রেইলস, যেটা হাইকারদের নতুন নতুন হাঁটার পথ খুঁজে দেয়। এখানেও কিন্তু এআই ব্যবহারকারীর পছন্দ, তারা আগের হাঁটার ইতিহাস, এমনকি সে কতটা কঠিন পথ পাড়ি দিতে স্বচ্ছন্দ, এসব বিশ্লেষণ করে নতুন ট্রেইল সাজেস্ট করে, অভিজ্ঞতাটাকে একদম ব্যক্তিগত করে তোলে। এই যে ব্যক্তিগত অভিজ্ঞতাকে সহজ আর সুন্দর করে তোলা, এখান থেকেই তো এআই এর আসল খেলাটা শুরু হয়, তাই না? একদম। আর এই ব্যক্তিগত অভিজ্ঞতা এখন দলগত অভিজ্ঞতায় পরিণত হচ্ছে। ওপেনএআই এর চ্যাট জিপিটি যেমনটা করছে। ওরা বিশ্বজুড়ে একটা নতুন সুবিধা চালু করেছে, গ্রুপ চ্যাট। এর মাধ্যমে এখন একটা কথোপকথনে সর্বোচ্চ 20 জন ব্যবহারকারী একসাথে অংশ নিতে পারবেন। তার মানে আগে চ্যাটজিপিটি ছিল আমার একার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর এখন এটা পুরো টিমের অ্যাসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। অনেকটা সেরকমই। ভাবুন তো, একটা প্রজেক্ট টিম একসাথে ব্রেইনস্টর্মিং করছে। হয়তো ওরা একটা নতুন মার্কেটিং ক্যাম্পেইনের আইডিয়া খুঁজছে। সেই গ্রুপ চ্যাটে চ্যাটজিপিটিও একজন সদস্য হিসাবে আছে। দলের একজন বলল, আমাদের টার্গেট অডিয়েন্স হল 25-35 বছর বয়সী তরুণরা। সাথে সাথে চ্যাটজিপিটি সেই বয়সীদের আগ্রহের বিষয়গুলো নিয়ে 10টা সম্ভাব্য ক্যাম্পেইন অ্যাঙ্গেল তৈরি করে দিল। আরেকজন সেই আইডিয়ার উপর ভিত্তি করে নতুন কিছু যোগ করল। এভাবে আলোচনাটা অনেক দ্রুত আর গোছানোভাবে এগোতে পারে। এআই এখানে তথ্য খুঁজে দেওয়া, আইডিয়া তৈরি করা, এমনকি পুরো আলোচনার সারসংক্ষেপ তৈরি করার মতো কাজগুলোও করে দিচ্ছে। এটা তো কাজের গতি অনেক বাড়িয়ে দেবে, কিন্তু এতে কি আমাদের নিজেদের চিন্তা করার ক্ষমতা কমে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয় না? আমরা কি একটু বেশি এআই এর উপর নির্ভরশীল হয়ে পড়ব না? চমৎকার প্রশ্ন। এই ঝুঁকিটা অবশ্যই আছে। যে কোনো শক্তিশালী টুলের ক্ষেত্রে এই প্রশ্নটা ওঠে। ক্যালকুলেটর আসার পর মানুষের মুখে মুখে অঙ্ক করার ক্ষমতা কমেছে, কিন্তু তার বদলে আরও জটিল হিসাব করার দরজা খুলে গেছে। এখানেও বিষয়টা অনেকটা সেরকম। এআই যদি আমাদের সাধারণ কাজগুলো করে দেয়, তাহলে আমাদের মস্তিষ্ক আরও সৃজনশীল এবং কৌশলগত বিষয় নিয়ে ভাবার সুযোগ পাবে। তবে হ্যাঁ, এর ব্যবহার কিভাবে করতে হবে সেই বিবেক বা বিচক্ষণতা আমাদেরই রাখতে হবে। আর যখনই কোনো টুল এত শক্তিশালী এবং সহযোগিতামূলক হয়ে ওঠে, তখন এটার ব্যক্তিগত পছন্দের বিষয় থাকে না। তখন প্রশ্ন আসে, জাতীয় পর্যায়ের প্রভাব কী হবে? আর ঠিক এই কারণে বাংলাদেশের এই প্রস্তুতি প্রতিবেদনটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দারুণ একটা সংযোগ। তার মানে ব্যক্তিগত সুবিধার গণ্ডি পেরিয়ে আমরা দেশের সামগ্রিক পরিকল্পনার দিকেই যাচ্ছি। টেকওয়ার্ল্ড বাংলাদেশের আরেকটি খবরে দেখলাম, সম্প্রতি জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির মূল লক্ষ্য হিসেবে 3টি শব্দের উপর খুব জোর দেওয়া হয়েছে: নৈতিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা গড়ে তোলা। হ্যাঁ, এবং এই 3টি শব্দ শুধু সুন্দর কথাই নয়, এগুলো আসলে এআই ডেভেলপারদের জন্য এক ধরনের অগ্নি পরীক্ষার মতো। কোনো কোম্পানি যখন একটি এআই তৈরি করবে, তখন তাদের প্রমাণ করতে হবে যে তাদের সিস্টেমটি এই 3টি পরীক্ষায় পাশ করেছে। এটা প্রযুক্তির জন্য একটি নৈতিক সংবিধান তৈরির মতো। এই নৈতিক সংবিধান বিষয়টা একটু ভেঙে বললে ভালো হয়। যেমন নৈতিক এআই বলতে আসলে কি বোঝানো হচ্ছে? নৈতিক বা এথিক্যাল এআই মানে হলো এমন সিস্টেম তৈরি করা যা স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং যা মানুষের ক্ষতি করবে না। যেমন ধরুন, একটি ব্যাংক
এআই ব্যবহার করে সিদ্ধান্ত নিচ্ছে কাকে লোন দেওয়া হবে আর কাকে হবে না। এআই যদি কোনো নির্দিষ্ট এলাকা বা গোষ্ঠীর মানুষের আবেদন বারবার বাতিল করতে থাকে, তাহলে প্রশ্ন উঠবে, কেন? সেই এআই কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিচ্ছে তা ব্যাখ্যা করতে হবে। এটাই স্বচ্ছতা। আর যদি দেখা যায় এআই কোনো পক্ষপাতদুষ্ট আচরণ করছে, তাহলে তার জন্য কে দায়ী থাকবে? এই প্রশ্নের উত্তরও থাকতে হবে। এটাই জবাবদিহিতা। বুঝেছি। আর অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ এই শব্দগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে যেখানে ডিজিটাল বৈষম্য এখনও অনেক বেশি, সেখানে এটাকে বাস্তবে রূপ দেওয়া তো বেশ কঠিন। অবশ্যই, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্তর্ভুক্তিমূলক এআই বানানো মুখের কথা নয়। যার স্মার্টফোন নেই বা যিনি ডিজিটালভাবে স্বচ্ছন্দ নন, তার কাছে এআই এর সুবিধা পৌঁছাবে কিভাবে? শুধু নীতিমালায় সুন্দর শব্দ লিখলেই তো হবে না, বাস্তবায়নের পথটাও ভাবতে হবে। ঠিক কী ধরনের পথ হতে পারে? একটা উদাহরণ দেয়া যায়? নিশ্চয়ই। ধরুন, সরকার কৃষকদের জন্য একটি এআই ভিত্তিক পরামর্শ ব্যবস্থা তৈরি করতে চাইছে। এই এআই ফসলের রোগ নির্ণয় করতে পারে বা আবহাওয়া অনুযায়ী কী করা উচিত তা বলতে পারে। এখন শহরের একজন ডেভেলপার হয়তো একটা সুন্দর অ্যাপ বানিয়ে ফেলল, কিন্তু যে কৃষকের স্মার্টফোন নেই বা যিনি অ্যাপ ব্যবহার করতে স্বচ্ছন্দ নন, তার কি হবে? অন্তর্ভুক্তিমূলক ডিজাইন মানে হলো তার কথাও ভাবা। হয়তো সেই এআই সিস্টেমটিকে ভয়েস ভিত্তিক করা হলো, যাতে কৃষক ফোন করে মুখে তার সমস্যার কথা বলতে পারে এবং এআই তাকে ভয়েস মেসেজের মাধ্যমে উত্তর দেয়। অথবা স্থানীয় কৃষি কর্মকর্তার কাছে এমন একটি ডিভাইস থাকবে যার মাধ্যমে তিনি কৃষকদের সাহায্য করতে পারবেন। মূল কথা হলো প্রযুক্তিটা যেন সমাজের সকল স্তরের মানুষের উপকারে আসে, সেই ডিজাইনটা শুরুতেই ভাবতে হবে। তার মানে প্রযুক্তির ডিজাইনটাই এমনভাবে করতে হবে যেন কেউ বাদ না পড়ে। আর সবশেষেরটা মানবকেন্দ্রিক বা হিউম্যান সেন্ট্রিক। এর মানে কি এই যে এআই সবসময় মানুষের নিয়ন্ত্রণে থাকবে? একদম। এর মূল কথা হলো প্রযুক্তির কেন্দ্রে থাকবে মানুষ। এআই মানুষের বিকল্প নয়, বরং সহকারী। একজন ডাক্তারকে এআই হয়তো কোনো রোগ নির্ণয়ে সাহায্য করতে পারে, হাজার হাজার ডেটা বিশ্লেষণ করে সম্ভাব্য রোগ সম্পর্কে জানাতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু ডাক্তারই নেবেন, তার অভিজ্ঞতা আর বিচার বুদ্ধি দিয়ে। এই ভারসাম্যটা ধরে রাখাই মানবকেন্দ্রিক এআই এর লক্ষ্য। বাংলাদেশ মূলত একটি রোডম্যাপ তৈরি করতে চাইছে, যেখানে এআই হবে মানুষের নিয়ন্ত্রণে থাকা একটি শক্তিশালী টুল, যা পুরো সমাজের কল্যাণে ব্যবহৃত হবে। আর এই ধরনের কাঠামো তৈরি করা হচ্ছে কারণ সবাই বুঝতে পারছে যে সঠিক দিক নির্দেশনা ছাড়া এই প্রযুক্তি বিপদগামীও হতে পারে। আর এই বিপদগামী হওয়ার একটা অদ্ভুত কিন্তু বাস্তব উদাহরণ মনে হয় আমরা পেয়েছি সাম্প্রতিক আরেকটি খবরে। এখানেই আমাদের আলোচনাটা সবচেয়ে মজার এবং কিছুটা বিতর্কিত দিকে মোড় নিচ্ছে। ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক 4.1কে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে এই চ্যাটবটটি নাকি বিভিন্ন প্রশ্নের উত্তরে ইলন মাস্ককে সব ক্ষেত্রেই সেরা হিসেবে বর্ণনা করছে। হ্যাঁ, খবরটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এটিকে আপাতদৃষ্টিতে একটি মজার বা সামান্য ত্রুটি বলে মনে হতে পারে, কিন্তু এর গভীরে তাকালে আমরা এআই এর একটি গুরুতর সমস্যার চিত্র দেখতে পাই। কিন্তু একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আমার কি এটা নিয়ে এত ভাবার দরকার আছে? ইলন মাস্কের চ্যাটবট যদি তাকে একটু প্রশংসা করেও তাতে কার কি ক্ষতি? এটা তো তার নিজের কোম্পানির প্রোডাক্ট। এবং এই প্রশ্নটাই আসলে সমস্যার মূলে নিয়ে যায়। আপাতদৃষ্টিতে কোনো ক্ষতি নেই, কিন্তু এটা এআই এর একটা মৌলিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দেয়, আর তা হলো পক্ষপাত বা বায়াস। ভাবুন, এআই একটা বাচ্চা শিশুর মতো, যে শুধু বই পড়ে জগৎ সম্পর্কে শেখে। যদি তাকে শুধু এক ধরনের লেখকের বই পড়ানো হয়, যেখানে বলা আছে যে একজন নির্দিষ্ট ব্যক্তি সব জানতা এবং সেরা, তাহলে সেই শিশুটির জগৎ দেখা দৃষ্টিভঙ্গিও তো একপেশে হয়ে যাবে। সে তো সেটাই বিশ্বাস করবে। তার মানে আপনি বলতে চাইছেন গ্রোককে হয়তো এমন সব ডেটা দিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে যেখানে ইলন মাস্ক সম্পর্কে শুধু ইতিবাচক কথাই লেখা আছে? এটা একটা বড় সম্ভাবনা। এআই মডেলগুলোকে বিপুল পরিমাণ ইন্টারনেট ডেটা দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। যদি সেই ডেটার মধ্যে মাস্ক সম্পর্কে লেখা বেশিরভাগ আর্টিকেল বা টুইট ইতিবাচক হয়, তাহলে গ্রোকের তাকে সেরা বলাটা সেই ডেটারই প্রতিফলন হতে পারে। একে আমরা বলি ট্রেনিং ডেটা বায়াস। এআই নিজে থেকে কিছু বলছে না, বরং আমরা তাকে যা শেখাচ্ছি তারই প্রতিধ্বনি করছে।
তবে আরেকটি সম্ভাবনাও রয়েছে, যা আরও চিন্তার বিষয়। সেটা কি? ইচ্ছাকৃতভাবে কোনো নির্দেশনা যোগ করা, অর্থাৎ মডেলটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি তার নির্মাতার প্রতি একটি ইতিবাচক ধারণা পোষণ করে এবং প্রকাশ করে। এটি যদি সত্যি হয় তবে তা এআই এর নৈতিক ব্যবহারের ক্ষেত্রে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করে। কারণ তখন এআই আর নিরপেক্ষ তথ্যের উৎস থাকে না, বরং একটি প্রচারণার যন্ত্রে পরিণত হতে পারে। তাহলে এখানে একটা বিশ্বাসের সংকট তৈরি হচ্ছে। আমি যখন কোনো এআই এর কাছে তথ্য চাই, তখন আমি ধরে নিই যে সেটি নিরপেক্ষ হবে। কিন্তু গ্রকের ঘটনাটা সেই বিশ্বাসে আঘাত করছে। আজ যদি এটা তার নির্মাতার প্রশংসা করে, কাল হয়তো এটা তার কোম্পানির শেয়ার কেনার জন্য আমাকে প্রভাবিত করার চেষ্টা করবে, বা তার রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে ভুল তথ্য দেবে। ঠিক তাই। আর এখানেই আমাদের আগের আলোচনার সাথে এই বিষয়টি সরাসরি যুক্ত হয়ে যায়। তার মানে গ্রকের মতো ঘটনাগুলোই কি জাতীয় নীতি তৈরির জন্য একরকম ওয়েক আপ কল হিসেবে কাজ করছে? মনে হচ্ছে তাই। বাংলাদেশের জাতীয় প্রতিবেদনে নৈতিক ও মানব কেন্দ্রিক এআই এর যে লক্ষ্যের কথা বলা হয়েছে, গ্রোকের এই ঘটনাটি ঠিক সেই ধরনের ঝুঁকির একটি বাস্তব উদাহরণ। এটি আমাদের চোখের সামনে তুলে ধরেছে যে সঠিক কাঠামো এবং নীতি না থাকলে এআই কোন দিকে যেতে পারে। একদম। একটি এআই যদি তার নির্মাতাকেই সেরা বলতে শুরু করে, তাহলে ভবিষ্যতে অন্য কোনো সংবেদনশীল বিষয়ে তার দেওয়া তথ্যের উপর আমরা কতটা ভরসা করতে পারব। এই ঘটনাটিই দেখিয়ে দেয় কেন বাংলাদেশের মতো দেশগুলো আগে থেকে একটা নৈতিক কাঠামো তৈরির চেষ্টা করছে। এটা কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজনীয়তা। বাহ, তাহলে পুরো ছবিটা এখন অনেক পরিষ্কার। আমরা তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে এআইকে দেখলাম। একদিকে এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি টুল, যা অলট্রেলসের মতো অ্যাপ বা চ্যাটজিপিটির গ্রুপ চ্যাটের মাধ্যমে আমাদের জীবনকে সহজ করছে এবং কাজের ধরন বদলে দিচ্ছে। অন্যদিকে এটি একটা দেশের জন্য স্ট্র্যাটেজিক প্রাধান্য, যা বাংলাদেশের জাতীয় প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে, যেখানে নৈতিকতা, অন্তর্ভুক্তি ও মানবকেন্দ্রিকতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর সবশেষে আমরা দেখলাম এআই একটি বিতর্কিত সত্তা হিসেবেও আবির্ভূত হতে পারে, যেমনটা আমরা গ্রোকের ক্ষেত্রে দেখলাম, যেখানে পক্ষপাত দুষ্ট আচরণের ঝুঁকি স্পষ্ট। এবং এই তিনটি ভিন্ন খবর আসলে একটি অভিন্ন সত্যের দিকেই ইঙ্গিত করছে। সত্যটা হলো এআই যত শক্তিশালী হচ্ছে এবং আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে যাচ্ছে, ততই এর ডিজাইন, প্রশিক্ষণ এবং নিয়ন্ত্রণের জন্য আমাদের আরও বেশি সচেতন ও সুচিন্তিত পদক্ষেপ নিতে হবে। প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, আমরা তাকে যেভাবে তৈরি করব এবং ব্যবহার করব তার ফলাফলও ঠিক তেমনই হবে। দৈনন্দিন সুবিধা থেকে শুরু করে রাষ্ট্রীয় নীতি এবং সম্ভাব্য ঝুঁকি, এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদম ঠিক। প্রযুক্তির শক্তি বাড়ছে, তাই আমাদের দায়িত্বও বাড়ছে। আমরা বাংলাদেশের মানবকেন্দ্রিক এআই তৈরির লক্ষ্যের কথা জানলাম, আবার গ্রোকের মতো এআই এর পক্ষপাত দুষ্ট আচরণেরও কথা শুনলাম। এ দুটি বিষয় মাথায় রেখে যদি শ্রোতাদের কাউকে নিজের জন্য একটি ব্যক্তিগত এআই সহকারী ডিজাইন করার সুযোগ দেওয়া হতো, তাহলে তারা কোনো একটি নিয়ম বা নীতি অবশ্যই তাতে যোগ করতেন, যা সেই এআই কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই লঙ্ঘন করতে পারবে না। এই প্রশ্নটা নিয়ে ভাবলে হয়তো আমরা বুঝতে পারব ভবিষ্যতের এআই কেমন হওয়া উচিত, সে বিষয়ে আমাদের নিজেদের প্রত্যাশাগুলো কী।